স্কুল অফ কমার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বিবিএ পার্ট 4 এর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিষয়টি নিয়ে। এই বিষয়টির আমরা আজকে যে চ্যাপ্টারটি আলোচনা করব সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম ফিন্যান্সিং অর্থাৎ মধ্যমেয়াদী অর্থায়ন। আজকে ইন্টারমিডিয়েট টার্ম ফিন্যান্সিং এর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিজ ফাইন্যান্সিং অ্যান্ড হচ্ছে লোন ফাইন্যান্সিং। লিজ ফাইন্যান্সিং এর লোন ফাইন্যান্সিং যাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আছে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের লিজ ফাইন্যান্সিং নামে একটা আলাদা অধ্যায় আছে। তো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের লিজ ফাইন্যান্সিং আর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের ইন্টারমিডিয়েট টার্ম ফিন্যান্সিংয়ের লিজ আর লোন একই কথা, সুতরাং এই একটা করলে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ওই চ্যাপ্টারটি করা হয়ে যাবে। আসুন শুরু করা যাক। লিজ ফাইন্যান্সিং। লিজ ফাইন্যান্সিং কি? প্রথমে আসেন লিজ কি। লিজ এর বাংলা শব্দ হচ্ছে ইজারা। ইজারা আমরা সবাই মোটামুটি বুঝি। ইজারা কি? ইজারা হচ্ছে অন্যের সম্পত্তি ভাড়ায় ব্যবহার করাকে আমরা ইজারা বলি। ধরি যে আমরা কারো জমি, আমার যদি নিজের জমি না থাকে তাহলে আমি অন্যের জমি ভাড়া নিয়ে যদি আমার কৃষিকার্য চালিয়ে যাই তাহলে সেটাকে আমরা ইজারা বলি। আরেকটু যদি বলি সেটা হচ্ছে, ধরেন আপনি একটি বই ছাপাবেন। বই ছাপানোর জন্য, শুধু বই ছাপানোর জন্য আপনার কাছে 2 লক্ষ টাকা আছে, কিন্তু বই যে ছাপাবেন, বই ছাপানোর জন্য দরকার কি? একটি মেশিন, একটি ছাপার মেশিন। সেই ছাপার মেশিনের দাম ধরেন 50 লক্ষ টাকা। এখন আপনার পক্ষে বই ছাপানোর জন্য বই ছাপানোর মেশিনটি কেনা সম্ভব না। সেক্ষেত্রে আপনি কী করবেন? ওই মেশিনটি ভাড়া নেবেন। ভাড়া নিয়ে কী করবেন? আপনি আপনার বইটা ছাপায় যাবেন। তো ওই যে মেশিনটি ভাড়া নিলেন এটাকে আমরা লিজ বলি। লিজ ফাইন্যান্সিংয়ের কাজ করতে হয় যেভাবে, প্রথমে একটু বক্স করতে হয়। এই বক্সটা, যে বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এই 5টা কলাম বিশিষ্ট একটি বক্স, এই বক্সটি করতে হয়। কত বছরের জন্য আপনি লিজ নিলেন সেটা এখানে লিখতে হয়। কত করে লিজ মানে ভাড়া দিচ্ছেন সেটা এখানে লিখতে হয়। আফটার ট্যাক্স কস্ট অফ ডেবিট মানে হচ্ছে আপনার ট্যাক্স দেওয়ার পরে কত % করে আপনার সুদ যাচ্ছে সেটা আপনি এখানে করবেন। পিভি ফ্যাক্টর। পিভি ফ্যাক্টর কী জিনিস? পিভি ফ্যাক্টর হচ্ছে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার একটা মাধ্যম, যার মাধ্যমে আমরা প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে পারি। এরপর কি? পিভি অফ লিজ পেমেন্ট। লিজ পেমেন্টের বর্তমান মূল্য আমরা বের করতে পারি। 2 নাম্বার লোন ফাইন্যান্সিং। লোন ফাইন্যান্সিং কি? নতুন করে বোঝানোর কিছু নেই। লোন মানে হচ্ছে ঋণ। আপনি যদি কোনো কিছু থেকে কিছুর জন্য যদি ঋণ গ্রহণ করেন, ঋণ নেন, তাহলে আপনাকে কি করতে হবে? লোন ফাইন্যান্সিংয়ের মাধ্যমে ক্যালকুলেশন করে দেখতে হবে যে আপনি কোনটা করা আপনার জন্য উচিত। লিজ নেবেন নাকি লোন নেবেন, লিজ দিবেন নাকি লোন নেবেন, এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য লিজ ফাইন্যান্সিং অঙ্ক করতে হয় এবং লোন ফাইন্যান্সিং অঙ্ক করতে হয়। লোন ফাইন্যান্সিং করার জন্য 3টে স্টেপে আমাদের কাজটা করতে হয়। প্রথম স্টেপ হচ্ছে ইনস্টলমেন্টের পরিমাণ বের করতে হয়। ইনস্টলমেন্টের পরিমাণ বের করতে আমরা টাইম বিল অফ মানিতে শিখেছি কীভাবে ইনস্টলমেন্ট বের করতে হয়। ঠিক ওই সূত্র আমরা এখানে প্রয়োগ করব। এই 3টে স্টেপে আমরা লোন ফাইন্যান্সিং কাজ করব। প্রথম কাজটা এটা। 2 নম্বর কাজ হচ্ছে লোন অ্যামোর্টাইজেশন শিডিউল, মানে লোন ঋণ পরিশোধ সূচি তৈরি করতে হয়। এখানে আমাদের 6টা কলামে কাজ করতে হবে। তারপরে হচ্ছে 3 নম্বর কাজটা কি? প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো নির্ণয় করতে হয়। তাহলে 3টা কাজ। প্রথম হচ্ছে ইনস্টলমেন্ট নির্ণয় করা, এরপর হচ্ছে লোন অ্যামোর্টাইজেশন শিডিউল করা, আরেকটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো নির্ণয় করা। 3টা নির্ণয় করলে লোন ফাইন্যান্সিং নির্ণয় করতে হবে। যতগুলি লোন ফাইন্যান্সিং অঙ্ক আছে সবগুলি একই রকমের, সুতরাং একটা অঙ্ক করলে লিজ ফাইন্যান্সিংয়ের যত অঙ্ক আছে সবগুলি আপনারা করতে পারবেন। চলুন একটু অঙ্ক শুরু করা যাক। A company needs to acquire equipment that will cost টাকা 3,35,220. The company has 2 alternatives to finance the equipment. অর্থাৎ কি? একটা কোম্পানি প্রয়োজন, কি প্রয়োজন? একটা মেশিনের প্রয়োজন, দ্যাট উইল কস্ট, যেটা দাম পড়বে 3,35,220 টাকা। একটা কোম্পানি একটা মেশিন কিনবে যার দাম 3,35,220 টাকা। দি কোম্পানি হ্যাজ 2 অল্টারনেটিভস, মানে হচ্ছে কোম্পানির 2টা অপশন আছে। কোম্পানি এই মেশিনটা যে নিবে এর জন্য তার কাছে 2টা অপশন আছে। অপশন এ, টু টেক লিজ ফ্রম ইউনাইটেড লিজিং কোম্পানি ফর 5 years উইথিন অ্যান অ্যানুয়াল লিজ পেমেন্ট অফ টাকা 1,20,000 টু বি পেইড অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার। অর্থাৎ ইউনাইটেড লিজিং কোম্পানি থেকে সে মেশিনটা লিজ নিতে পারে, মানে মেশিনটা ভাড়ায় নিতে পারে 5 বছরের জন্য
প্রতি বছরের শেষে এন্ড অফ ইচ ইয়ার প্রতি বছরের শেষে 1,20,000 টাকা করে পেমেন্ট করতে হবে, অর্থাৎ ভাড়া হিসেবে 1,20,000 টাকা করে প্রতি বছরে দিয়ে দিতে হবে। এটা 1 নম্বর অপশন, যে আমরা ভাড়া নিতে পারি, ভাড়ায় নিলে প্রতি বছর 1,20,000 করে আমাকে ভাড়া দিতে হচ্ছে। 2 নম্বর, টু টেক লোন ফ্রম জনতা ব্যাংক অ্যাট 50% ইন্টারেস্ট, পিএ মানে হচ্ছে পার অ্যানাম, মানে প্রতি বছর, repayable annually at the end of each of the 5 years in equal installments. The equipment will be depreciated at straight line basis, মানে হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করতে হবে। 2 নম্বর অপশনটা কি, যে মেশিনটা যদি আমরা ঋণ করি, ঋণ তো আর মেশিন করা যায় না, মানে মেশিনটা আমরা যদি ঋণ করে কিনি, জনতা ব্যাংক থেকে যদি আমরা ঋণ নিয়ে যদি মেশিনটা কিনি, তাহলে জনতা ব্যাংকে আমাকে সুদ দিতে হবে 15% করে প্রতি বছরে, এবং যে কিস্তিটা আমরা দিব প্রতি বছর, সেই প্রতি কিস্তিতে সমান পরিমাণ টাকা আমরা দিব, যেখানে এখানে বলছে ইকুয়াল ইনস্টলমেন্টস, মানে প্রতিটা সমান কিস্তিতে আমরা টাকাটা পরিশোধ করে দিব, এবং সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করতে হবে, এবং কর্পোরেট ট্যাক্স রেট বলতেছে 40%। আমাদের প্রশ্ন হচ্ছে হুইচ অল্টারনেটিভ দি কোম্পানি শুড অ্যাকসেপ্ট, কোন অল্টারনেটিভটা কোম্পানি অ্যাকসেপ্ট করবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমাদের হাতে 2টা অপশন আছে, একটা হচ্ছে লিজ, একটা হচ্ছে লোন। তাহলে আমরা প্রথমে লিজের কাজ করি। লিজের কাজ করার জন্য আমরা কী বলছি, যে প্রথমে আমাদের এই বক্সের কাজটা করতে হবে। লিজ ফাইন্যান্সিং এক্ষেত্রে কলামটা রাখতে হবে, 5 কলামের ঘর রাখতে হবে। এন্ড অফ দি ইচ ইয়ার, মানে আমাদের বছর হচ্ছে কত, 5 বছর, তার মানে আমরা বলতে পারি 1 থেকে 5 বছর। লিজ পেমেন্ট কত, ভাড়া কত করে ভাড়া দিচ্ছি আমরা, 1,20,000, তাহলে হচ্ছে 1,20,000। আফটার ট্যাক্স কস্ট অফ ডেবিট, মানে হচ্ছে ট্যাক্স বাদ দিলে কত পার্সেন্ট হয় সেটা নির্ণয় করতে হবে। এখন এখানে কস্ট অফ ডেট কোথায় পাবো, কস্ট অফ ডেট হচ্ছে 50% এখানে নিতে হবে পিপি ফ্যাক্টরের জন্য। তাহলে আগে কী করতে হবে, আফটার ট্যাক্স কস্ট অফ ডেট নির্ণয় করতে হবে। তাহলে আমরা নির্ণয় করি কেডি সমান কি, কেবি ইন্টু 1 মাইনাস টি। কেবি এখানে হচ্ছে 15%, আমাদের সুদের হার হচ্ছে 15%। কেন নির্ণয় করে, আমরা আগে বলেছি পিবি ফ্যাক্টর নির্ণয় করার জন্য আমরা এটা করে থাকি। তাহলে 15% ক্যালকুলেটর আমরা ডিরেক্ট করে ফেলবো, বোঝার সুবিধার্থে আমি করে দিচ্ছি। এক থেকে 40% বাদ দিলে থাকে হচ্ছে 0.60%, যা গুণ করলে আসে হচ্ছে 9%। তার মানে কস্ট অফ ডেট আমাদের আসতে হচ্ছে কত, 9%। 9%কে আমাদের ভাঙায় লিখতে হবে, সরাসরি আমরা 0.09 লিখতে পারি, সমস্যা নেই। পিভি ফ্যাক্টর যে 9% বের হলো, সে পিভি ফ্যাক্টর ওইভাবে লিখতে হবে, পিভি ফ্যাক্টর অ্যাট 9%। পিভি ফ্যাক্টরটা কীভাবে নির্ণয় করবো 9%-এর, PVIFA এই সূত্রটা প্রয়োগ করতে হবে। এটা কী সূত্র, এই যে এখানে যে আমরা একটা সূত্র দেখেছি, সেম এই সূত্রটাই। সেম এই সূত্র, শুধু এখানে এটা থাকবে না। এই সূত্র যখন আমরা প্রয়োগ করব, %, শুধু আয়ের মানটা হবে হচ্ছে 0.09, নিচেও একই, এর মান হচ্ছে 5।
তো পুরো ক্যালকুলেশন সায়েন্টিফিক ক্যালকুলেটর করলে আসে হচ্ছে 3.889। তো আমরা বসিয়ে দেবো এখানে 3.889। এখন কি করতে হবে, এখন হচ্ছে যে 1,20,000 টাকা আমার এখানে আছে, দেখি যে 1,20,000 এখানে আছে সেখান থেকে কী করতে হবে, ট্যাক্স বাদ দিলে এখান থেকে ট্যাক্স সরকারের পাও না, ট্যাক্সটা যদি আমরা বাদ দেই তাহলে কি থাকে সেটা দেখতে হবে। কীভাবে বাদ দিব, ওই আগের মতোই 1 মাইনাস ট্যাক্সের কত 0.40 মানে 40% সমান সমান আসে হচ্ছে 1,20,000 গুণন হচ্ছে 0.60 72,000 আসে হচ্ছে 72,000 টাকা। এখন কি করতে হবে, এই 72,000 দিয়ে এই 3.889 গুণ করতে হবে। গুণ করলে পাওয়া যায় 2,80,055 টাকা। তো লিজ ফাইন্যান্সিং শেষ। লিজ ফাইন্যান্সিং আমরা যদি 1,20,000 করে প্রতি বছর যদি দিই, 5 বছর পর্যন্ত দেই, 5 বছর পর্যন্ত দিলে যা হবে তার আজকের বর্তমান মূল্য হচ্ছে 2,80,055 টাকা। একটু খেয়াল করি, প্রথম কি করতে হবে, প্রথম হচ্ছে 1 থেকে 5 বছর লিখতে হবে। এরপরে হচ্ছে এই কাজটা আমরা সাথে সাথে করতে পারি, আমি একটু পরে করেছি, চাইলে আপনারা সাথে সাথে করতে পারবেন। 1,20,000 টাকা থেকে কী করতে হবে, ট্যাক্সটা বাদ দিতে হবে। কখন বুঝবেন ট্যাক্স বাদ দিতে হবে নাকি, যখন অঙ্কে ট্যাক্স রেট দেওয়া থাকবে, যদি অঙ্কে ট্যাক্স রেট দেওয়া থাকে তাহলে ট্যাক্সের হারটা বাদ দিতে হবে। তার মানে 1,20,000 টাকার মধ্যে আপনি তাকে পেমেন্ট করতেছেন 72,000 টাকা, বাকিটা হচ্ছে ট্যাক্স বাবদ চলে যাচ্ছে। এখন প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর বের হলো 3.889, সেটাকে দিয়ে আমরা 72,000 গুণ করলাম, গুণ করার পর পেলাম 2,80,055 টাকা। তো লিজ ফাইন্যান্সিংয়ের কাজ শেষ। এবার কি করতে হবে, এবার হচ্ছে আমাদের লোন ফাইন্যান্সিংয়ের কাজ করতে হবে। লোন ফাইন্যান্সিংয়ের অপশন আরেকবার পড়ি, কি বলছে, টু টেক লোন ফ্রম জনতা ব্যাংক 15% ইন্টারেস্ট পার annum, repayable annually at the end of 5 years in equal installment. The equipment will be depreciated in straight line basis. ভালো কথা। তো প্রথমে কী করতে হবে, ইনস্টলমেন্ট নির্ণয় করতে হবে। ফার্স্ট কাজটা কি, ইনস্টলমেন্ট নির্ণয় করা, মানে পিবিএ সূত্র প্রয়োগ করে ইনস্টলমেন্ট নির্ণয় করা। প্রথমে আমরা কি করব, ইনস্টলমেন্ট নির্ণয় করব। পিবিএ সূত্র বসাই, এবার হচ্ছে পিবি এর মান তো আমরা জানি না, সরি পিবি এর মান আমরা জানি, পিবি এর মান কত, যে টাকাটা আমরা ঋণ নিব ব্যাংক থেকে, যে টাকাটা আমার মেশিন কেনার জন্য দরকার, সেটা হচ্ছে আমার পিবিএ 3,35,220, 3,35,220। এটা হচ্ছে এই টাকাটা আমি হচ্ছে লিজ নিব, ধার নিব। আমরা এখানে ইনস্টলমেন্ট মানে হচ্ছে এর মানটা জানি না, এর মানটা আমরা উজ্জ্বল রাখবো, বাকি মানগুলো বসিয়ে দেব। আয়ের মান কত এখানে 15%, 0.15, সময় হচ্ছে 5 বছরের জন্য যেহেতু ঋণটা নিচ্ছি। এবার আমরা কি করব, এরপর হচ্ছে এই 15টা 0.15 আমরা এই পাশে নিয়ে গুণ করে দিব। 3,35,220 সাথে আমরা 0.15 গুণ করব, গুণ করলে আমরা পাই 50,283। ওই পাশে তাহলে থাকলো হচ্ছে আমাদের, আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে এ ডি, আমাদের ভেঙে ভেঙে দেখানোর কোনো প্রয়োজন নেই, আমরা ডাইরেক্ট ক্যালকুলেটরে এই উপরের যতটুকু কাজ আছে পুরোটুকু একসাথে করে ফেলবো। আশা করি আমরা সবাই এই ক্যালকুলেটর কাজ করতে পারি।
0.50282। এখন তো সোজা কি করব, এইটাই পাশে রেখে দিব। ভাগ করতে হবে আমাদের, আমরা ভাগ করব। ভাগ করব কত দিয়ে? 50,283, নিচে হচ্ছে 0.50282। ভাগ করলে আস্তে আস্তে হচ্ছে প্রায় 1 লাখ। তো আমরা যেহেতু কম একবারে লিখে ফেলবো, এতে আমাদের সুবিধা হবে। যেহেতু ক্যালকুলেটর একটু সংখ্যা আছে, আরও সংখ্যা আছে, সেগুলো না নিয়ে আমরা অ্যাপ্রক্স লিখে দিলেই হয়ে যায়। অ্যাপ্রক্স। হ্যাঁ, পিবিএর প্রথম কাজ, লোন ফাইন্যান্সিংয়ের প্রথম কাজ, 1 নম্বর কাজ হচ্ছে ইনস্টলমেন্ট বের করা। আমরা ইনস্টলমেন্ট বের করলাম। 1 লাখ টাকা করে হচ্ছে প্রতি বছরে আমাকে ব্যাংকে জমা দিতে হবে। 1 লাখ টাকা করে প্রতি বছরে আমাকে জমা দিতে হবে। এখন 2 নম্বর কাজটা কি? 2 নম্বর কাজটা হচ্ছে লোন অ্যামোর্টাইজেশন শিডিউল তৈরি করা। লোন অ্যামোর্টাইজেশন শিডিউল তৈরি করা এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কোম্পানি জানতে চায় যে প্রতি বছরে কী পরিমাণ লোন, কী পরিমাণ আমার ইনস্টলমেন্ট যাবে, ইনস্টলমেন্টের ভিতরে সুদ কত টাকা যাবে, আসল কত টাকা যাবে, এটা কোম্পানি জানতে চায়। এই জন্য আমাদের কী করতে হয়? লোন অ্যামোর্টাইজেশন শিডিউল তৈরি করতে হয়। প্রথম হচ্ছে ইয়ারগুলি বসায় নিব, 5 বছর যেহেতু আছে। এক, 2, 3, 4, 5। লোন প্রথম কত নিচ্ছি? 3,35,220 টাকা। এটা হচ্ছে আমরা লোন নিচ্ছি। ইনস্টলমেন্ট হচ্ছে প্রতি বছরে আমি সমান দিচ্ছি। ইনস্টলমেন্টে কোনো চেঞ্জ নেই। 5 বছর আমাকে এই টাকা ইনস্টলমেন্ট দিতে হবে। লিখে নিলাম একবার ইনস্টলমেন্টগুলি। এবার দেখতে হবে ইন্টারেস্ট দিতে হবে। ইন্টারেস্ট কত পার্সেন্ট দিচ্ছি আমরা? ইন্টারেস্ট দিচ্ছি হচ্ছে 15%। 15%, মানে 4 নম্বর ঘরটা হচ্ছে কি 2 নম্বর ঘরে 15%। 2 নম্বর ঘর কত আছে? 3,35,220। তো 3,35,220 টাকার উপরে 15% ধরতে হবে। 15% ধরি, ক্যালকুলেশন করলে আস্তে আস্তে হচ্ছে 50,283 টাকা। প্রিন্সিপাল রিপেমেন্ট মানে হচ্ছে কি, এই 1 লাখ টাকা যে আমরা প্রতি বছর দিচ্ছি, 1 লাখ টাকার ভিতরে সুদও আছে, আসলও আছে। এখন এই 1 লাখ টাকার মধ্যে সুদ দিয়ে দিচ্ছি হচ্ছে 50,283 টাকা। তার মানে 1 লাখ টাকা থেকে যদি 50,283 টাকা বাদ দেই, তাহলে আমরা বাকি যে টাকাটা থাকবে সে টাকাটা হচ্ছে আমরা আসল দিচ্ছি। আমরা বিয়োগ করি, বিয়োগ করার পর আমরা পাচ্ছি হচ্ছে 49,717 টাকা। অর্থাৎ 1 লাখ টাকার মধ্যে আমি সুদ দিচ্ছি 50,283 টাকা, আর আসল দিচ্ছি 49,717 টাকা। এখন মূল টাকা থেকে আমার কিন্তু যেটুকু আমি আসল দিয়েছি সেটুকু কমে যাবে। সুদ কিন্তু তার এক্সট্রা খরচ, সুদ হচ্ছে সে এক্সট্রা পাবে। আমি এই 3,35,220-এর মধ্যে ব্যাংকে আসল দিচ্ছি 49,717 টাকা। সুতরাং এই মূল টাকা থেকে 49,717 টাকা বাদ দিয়া দেখাইতে হবে যে কত টাকা বছর শেষে আমার ঋণ আছে। 3,35,220 থেকে যদি আমরা 49,717 টাকা বাদ দেই, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 2,85,503 টাকা। তার মানে ওই বছর শেষে আমার ঋণ রইল 2,85,503 টাকা। তাহলে পরবর্তী বছরের শুরুতে এই টাকাটা আমার ঋণ হবে 2,85,503 টাকা। এখন এই 2,85,503 টাকার উপর 15% সুদ ধরতে হবে। 15% সুদ ধরি, 42,825 টাকা। তাহলে 1 লাখ থেকে যদি আমরা 42,825 টাকা বাদ দেই, বাদ দিলে আমরা ব্যাংকে আসল পরিশোধ করতেছি 57,175 টাকা। তো 2,85,503 টাকা থেকে কী করতে হবে? আসল টাকাটা বিয়োগ দিতে হবে। আসল কত? 57,175 টাকা আমরা তাকে দিয়ে দিচ্ছি। এখন আমার কাছে তারা আর পাবে 2,28,328 টাকা। পরবর্তী বছর গিয়ে এটি আমার ঋণ থাকবে। এবছর আমি 1 লাখ টাকা আবার ইনস্টলমেন্ট দিলাম।
এখন 15% 2,28,328 টাকার উপর 15% সুদ দিতে হবে। সুদ দিলে 34,249 টাকা আমরা সুদ দিচ্ছি। এবার 1 লাখ টাকা থেকে 34,249 টাকা যদি আমরা বাদ দিই তাহলে আমরা আসল দিচ্ছি হচ্ছে 65,751 টাকা। 751 টাকা, তার মানে আসল দিচ্ছি 65,751 টাকা। এখন 2,28,328 থেকে যদি 67,751 টাকা বাদ দেয় তাহলে তারা আমার কাছে আর পায় 1,62,577 টাকা। পরবর্তী বছর এটাই আমার ঋণ রবে। 1 লাখ টাকা আমি ইনস্টলমেন্ট দিব, 1,62,577 টাকার উপর 15% আমি সুদ দিব। সুদ দিলে সুদের পরিমাণ হচ্ছে 24,387 টাকা। তাহলে 1 লাখ থেকে 24,387 যদি আমরা বাদ দেই তাহলে পাচ্ছি হচ্ছে 75,613 টাকা। তাহলে আমার বাকি রইল হচ্ছে 86,964 টাকা। পরবর্তী বছর ঋণ হচ্ছে আমার 86,964 টাকা। হ্যাঁ, এখন 1 লাখ টাকা পেমেন্ট করতেছি। 1 লাখ টাকা পেমেন্ট করলে 1 লাখ এখন হচ্ছে 86,964 টাকার সুদ দিতে হবে। সুদ কত আসে? 13,036 টাকা। 1 লাখ থেকে যদি আমরা 10,036 টাকা বাদ দিই তাহলে হচ্ছে আমার 86,964 টাকা। তারপর 86,964 টাকা আমি পেমেন্ট করে দিলাম। শেষ বছরে গিয়ে আমার কাছে আর কোনো ঋণ বাকি থাকলো না। হ্যাঁ, একটু কথা বলার আছে, সেটা হচ্ছে অনেক সময় 1 লাখ থেকে এখানে যে সুদের যে অ্যামাউন্টটা বের হবে, সেই অ্যামাউন্টের সাথে এই টাকা থেকে এই অ্যামাউন্টটা বাদ দিলে এই অ্যামাউন্টটা নাও হতে পারে। সেক্ষেত্রে কী করতে হবে? এই অ্যামাউন্ট 5 নম্বর করে এই অ্যামাউন্ট যেটা আছে সেটা এই ঘরে লিখে ফেলতে হবে। লিখে ফেলার পরে এই 1 লাখ থেকে এই অ্যামাউন্টটা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা থাকবে সেটা এখানে বসে দিতে হবে, কারণ 2, 4, 5 টাকা এদিক সেদিক হতে পারে অনেকে ক্যালকুলেশনে। তাহলে আমরা কি করতে পারলাম? ঋণ পরিশোধ সূচি তৈরি করে ফেললাম। এরপর আমাদের কী করতে হবে? 3 নম্বর কাজ এবং লাস্ট কাজ। কী কাজ? সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো নির্ণয় করা। একটু জটিল মনে হতে পারে, কিন্তু একই অঙ্ক 5 থেকে 7 বার করলে সহজ লাগবে। আবারও বলতেছি, এটা এমন একটি অধ্যায় যে অধ্যায় ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে লিজ ফাইন্যান্সিং নামে অধ্যায় আছে। একটা অঙ্ক করলে সবগুলো অঙ্ক পারা যাবে। আগের মতোই ইয়ারগুলো 5টা ইয়ার হবে এখানে। পাঁচটা ইয়ার হবে 1, 2, 3, 4, 5। হ্যাঁ, লোন এবং ইন্টারেস্ট। লোন কত? লোন ঠিক না, এটা হচ্ছে ইনস্টলমেন্ট বা লোন পেমেন্ট। ইনস্টলমেন্ট কত করে দিচ্ছি? 1 লাখ টাকা করে। 1 লাখ প্রতি বছর আমরা কিন্তু 1 লাখ টাকা করেই দিচ্ছি। এক লাখ করে দিচ্ছি। ইন্টারেস্ট কত দিচ্ছি? ইন্টারেস্ট এই যে এই ঘরে ইনস্টলমেন্টের পুরো ঘরটা এখানে কপি করে দিব। ইন্টারেস্টের এইখানে যে ঘর যে টাকাটা আছে সেই টাকাটা হুবহু এখানে কপি করব। প্রথম ঘর হচ্ছে 50,283, 42,825, 34,249, 24,387, 10,036। ডেপ্রিসিয়েশন নির্ণয় করা লাগবে। ডেপ্রিসিয়েশন আমরা একটু নিচে নির্ণয় করে নিই। ডেপ্রিসিয়েশন কীভাবে নির্ণয় করতে হয়? ডেপ্রিসিয়েশন নির্ণয় করার একটা সূত্র আছে, আমাদের বলছে যে স্ট্রেট লাইন বেসিসে করতে। স্ট্রেট লাইন বেসিসের সূত্র হচ্ছে কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই লাইফ। তো কস্ট হচ্ছে কত? মেশিনটা কস্ট হচ্ছে যেহেতু স্যালভেজ ভ্যালু নাই
সুতরাং বিয়োগ করার কিছু নেই, উপরে সরাসরি মেশিনটা দাম লিখবো 3,35,220, 3,35,220, আর নিচে হচ্ছে 5 বছর, লাইফ হচ্ছে 5 বছর। তো ভাগ করলে আসবে হচ্ছে 67,044 টাকা। তো ডেপ্রিসিয়েশন প্রতি বছরই সেম আসবে, ডেপ্রিসিয়েশন প্রতি বছরেই সেম আসবে। তো সেম আসলো। এখন কি করতে হবে, ট্যাক্স ডিডাক্টেবল এক্সপেন্স। ট্যাক্স ডিডাক্টেবল এক্সপেন্স মানে হচ্ছে কত টাকা টোটাল আমাদের খরচ হচ্ছে, যেহেতু অবচয় খরচ, সুদও খরচ, টোটাল টাকাটা যোগ করে আমাকে এখানে টোটাল খরচটা বসাতে হয়। আবারও বলতেছি, ইন্টারেস্ট এবং ডেপ্রিসিয়েশন দুটোই খরচ, এই দুটো খরচ একসাথে যোগ করে এই ঘরে বসাতে হয়। ট্যাক্স ডিডাক্টেবল এক্সপেন্স মানে হচ্ছে মোট কত টাকা খরচ হয়েছে তার উপরে কত % করে ট্যাক্স কাটা যাবে, এই জন্য আমাদের টোটাল এক্সপেন্সটা যোগ করতে হয়। অর্থাৎ 3 নাম্বার ঘর আর 4 নাম্বার ঘর এখানে যোগ করে বসাতে হবে। আমরা যোগ করি, যোগ করলে আমরা পাচ্ছি 1,17,327 টাকা, 1,09,869 টাকা, 1,01,293 টাকা, 91,431 টাকা, 80,080 টাকা। ট্যাক্স হচ্ছে কত %? 40%। ট্যাক্স হচ্ছে 40%। তো ট্যাক্স যদি 40% হয়, কিসের 40%? এই যে ট্যাক্স ডিডাক্টেবল যে এক্সপেন্স আমি যে ঘরটা করলাম, সেই ঘরের উপরে যে অ্যামাউন্টগুলি বেরোছে সেই অ্যামাউন্টগুলির 40% করে আমাকে এখানে অ্যামাউন্ট বসাতে হবে। 40% করে সরকারের কোষাগারে চলে যাবে। তো 40% আমরা করি, 1,17,327 টাকার 40% হচ্ছে 46,931 টাকা। তারপর হচ্ছে 43,948 টাকা, 40,517 টাকা, 36,572 টাকা, 32,032 টাকা। সিএফিটি মানে কি? ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স মানে হচ্ছে আমরা যে ইনস্টলমেন্টগুলি দিচ্ছি, যে ইনস্টলমেন্ট, এই 1 লাখ টাকা দিচ্ছি, 1 লাখ টাকার মধ্যে ট্যাক্স কাটা যাচ্ছে 46,000 টাকা, 1 লাখ টাকার মধ্যে ট্যাক্স কাটা যাচ্ছে 46,931 টাকা। তাহলে বাকি রইল কত, সেটা এখানে আমরা লিখি। তাহলে বাদ দিই, বাদ দিলে পাওয়া যাচ্ছে হচ্ছে 53,069 টাকা, 56,052 টাকা, 59,483 টাকা, 63,428 টাকা, 67,968 টাকা। পিভি ফ্যাক্টর কত? পিভি ফ্যাক্টর হচ্ছে 9%। আমরা ওই যে একটু আগে পিভি ফ্যাক্টর 9% নির্ণয় করেছিলাম, একটু আমরা দেখাই যে একই সূত্রের মাধ্যমে আমরা 9% পিভি ফ্যাক্টর নির্ণয় করেছিলাম। এই যে 9% পিভি ফ্যাক্টর, এখানেও পিভি ফ্যাক্টর সেম আসবে। তো পিভি ফ্যাক্টর হচ্ছে 9%। 9% কত আসে? ওইখানে আমাদের যে সূত্রটা আমরা পিভি ফ্যাক্টরের জন্য নির্ণয় করেছি, এখানে এই সূত্রে কাজ হবে না। কেন কাজ হবে না? কারণ একসাথে যদি বের করতে হয়, 1 থেকে 5 বছরের টোটালটা বের করতে হয় পিভি ফ্যাক্টর, তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। আর যদি প্রতি বছরটা ভেঙে প্রয়োগ করতে হয়, তখন আমাদের ভিন্ন সূত্র ইউজ করতে হবে। যেমন তখন আমাদের সূত্র করতে হবে এটা, তখন সূত্র হচ্ছে এ বাদ যাবে, তখন সূত্র হচ্ছে এটা। অর্থাৎ উপরে যদি আমরা 1 বসাই, প্রথম বছরের জন্য আমরা প্রথম বছরে বের করে দিচ্ছি, বাকিগুলি আপনারা বের করে নেবেন। আয়ের মান হচ্ছে 0.09, যেহেতু 9%, আর এন এর মান হচ্ছে 1। ভাগ করলে আস্তে আস্তে হচ্ছে
9174। এভাবে প্রতি বছরটা প্রথম বছরে পাওয়ার 1 ধরবেন, পরের বছরে পাওয়ার 2 ধরবেন, তারপর পাওয়ার 3 ধরবেন, এভাবে 5 পর্যন্ত করলে বেরো যাবে। এই মানগুলো এখানে আমাদের লিখতে হবে 0.9174, পরেরটা আসবে 0.8417। বইয়ের পিছনে প্রত্যেকটা বইয়ের পিছনে এই লিস্টগুলি দেওয়া আছে, ওইখান থেকে দেখে নেবেন। আমি সেখান থেকে দেখে দেখে বসাচ্ছি। সেভেন 0.6499। এখন কি করতে হবে? আপনারা দেখতে পাচ্ছেন 9 নম্বর ঘরের কাজ কীভাবে করতে হবে। 7 নম্বর আর 8 নম্বর ঘর গুণ করতে হবে, অর্থাৎ CF80 সাথে পি ফ্যাক্টরিয়াল গুণ করতে হবে। গুণ করে আমরা পাচ্ছি হচ্ছে 48,686, 47,179, 45,933, 44,932, 44,172। এখানে টোটাল এইগুলি সব টোটাল পিভি যোগ করার জন্য একটা ঘর এক্সট্রা করা লাগবে। সব যোগ করলে আমরা পাই হচ্ছে 2,30,902 টাকা। কাজ শেষ। এখন দুইটার প্রেজেন্ট ভ্যালু আমরা নির্ণয় করলাম, একটু দেখি আমরা একটু কম্পেয়ার করি। এখানে যদি আমরা লিজ নেই তাহলে আমরা 5 বছরে যে টাকাটা দিব সেটাকে আজকে বর্তমান মূল্য 2,80,055 টাকা। আর যদি আমরা লোন নেই তার আজকের বর্তমান মূল্য দাঁড়াচ্ছে 2,30,000। ওটা 2,80,000, 2,80,000, এখানে 2,30,000। তার মানে আমাকে এখানে কম টাকা ব্যয় করতে হচ্ছে, সুতরাং যেখানে আমরা কম টাকা বিনিয়োগ করে অধিক সুবিধা পাবো সেখানে আমরা বিনিয়োগ করব। ঋণ করলে সুবিধা কী আর লিজ করলে সুবিধা কী? যেহেতু ঋণ করলে টাকা এখানে কম লাগতেছে তাই আমরা ঋণটা গ্রহণ করব। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি ঋণ করেন, ঋণ করে যখন আপনি পরিশোধ করবেন এই মেশিনটা কিন্তু আপনার কাছে থেকে যাবে, কারণ আপনি মেশিনটা নিজে কিনেছেন, তাই মেশিনটা আপনার কাছে থাকবে। কিন্তু লিজ যদি নেন তাহলে মেয়াদ শেষ হওয়ার পরে আপনাকে মেশিনটা ফেরত দিয়ে দিতে হবে। এখন মেশিনটা যদি ফেরত দেওয়া লাগতো, তারপর যদি আমরা যদি লিজের টাকা কম আসতো আমরা লিজই নিতাম। যেহেতু দুটোর মধ্যে ঋণ করলে আমাকে কম টাকা ব্যয় করতে হচ্ছে, সুতরাং আমরা ঋণ করেই এখানে মেশিনটা ক্রয় করব। আমরা এখানে সিদ্ধান্ত দিব যে দ্য কোম্পানি শুড বাই দ্য ইকুইপমেন্ট উইথ ডেপ্ট ফাইন্যান্সিং অথবা লোন ফাইন্যান্সিং। এই অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক প্রায় সেম, 90% সেম। তারপর যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে কমেন্টে জানান। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।